প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, প্রতি শনিবার সকালবেলা আপনাদের সামনে আমি হাজির হই ডক্টর ফাইজা রাহলা এই অনুষ্ঠানটি নিয়ে এবং আপনাদেরকে প্রতিদিনই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু বেশি তথ্য জানানোর চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে মাথা ব্যথা এবং এর সাথে যে নানা ধরনের কারণ থাকতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাদেরকে জানাবো। আর দর্শক, অতিথির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনারা সেই প্রশ্নগুলো আমাদের এখানে রাখতে পারেন। মাথা ব্যথা এবং তার সাথে সাইনাসের কি ধরনের সম্পর্ক আছে এবং মাথা ব্যথার পেছনে আর কি ধরনের কারণ আছে এবং কোন ডাক্তারের কাছে যেতে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর জহির আল আমিন, নাক কান গলা বিশেষজ্ঞ, হেড অব দ্য ডিপার্টমেন্ট, ইম্পালস হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা আসলে শুনতে যতটা হালকা শোনা যায়, কিন্তু যিনি ভোগেন তিনি আসলে জানেন যে আসলে কতখানি কষ্ট তাকে করতে হয় এবং কারণগুলোও আসলে দেখা যায় যে কখনো হয়তো খুবই সামান্য কারণ এবং কখনো এর পেছনে অনেক বড় বড় কোনো ধরনের কারণও থাকতে পারে। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মাথা ব্যথা হলে এর পেছনে কি ধরনের কারণ থাকতে পারে এবং কখন আসলে গুরুত্ব সহকারে নিয়ে একজন ডাক্তার পর্যন্ত যেতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। মাথা ব্যথা কোথায় যাব এটাই একটা মাথা ব্যথার কারণ। আসলে কোথায় যাওয়া উচিত, তো জিনিস হলো কি আমরা এখানে অনেকখানি বিভ্রান্ত হই। আমরা মনে করি চোখের জন্য মাথা ব্যথা হতে পারে, চোখের ডাক্তারের কাছে কেউ যায়, কেউ হয়তো সাইনাসের বা নাক কান গলার ডাক্তারের কাছে যায়, কেউ আবার হয়তো দেখা যায় নিউরো ডাক্তারের কাছে যায়, কেউ সাইকিয়াট্রিস্টের কাছে যায়। অনেক রকম সমস্যা। আসলে বুঝতে হবে কি আপনার সমস্যাটা কোন পর্যায়ে গেলে আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা হলো এক নম্বর। এবং তারপরে কোন ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার কোনো জিনিস দেখা যায় কি ক্রমশ বাড়ছে, দুইটা জিনিস আমি সবসময় বলি কি কেমন করে আপনি বুঝবেন কি আপনার এখন এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়া উচিত বা বিশেষজ্ঞ বা কারোরই শরণাপন্ন হওয়া উচিত। প্রথম জিনিস হলো দেখবেন কি সমস্যাটা আজকের চেয়ে আগামীকাল বেশি হবে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা একটা জিনিস। কোনো সময় দেখা গেল একটা সমস্যা হলো, মাথা ব্যথা হলো, আবার সেরে গেল, কোনো খবর নাই, 1 মাস 2 মাস 1 বছর। আমার মনে হয় না এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো একটা বিশেষ কারণ আছে। কিন্তু একটা সমস্যা হলো, সমস্যা প্রতিদিন বাড়ছে অথবা সমস্যার তীব্র আকার ধারণ করলো, দুইটা জিনিসই কারণেই আপনার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখন আমরা যে বললাম মাথা ব্যথার কয়েকটা কারণ আছে, আমি আমার স্পেশালিস্টে পরে আসি। আপনার দেখা গেল মাথা ব্যথা আপনি পড়ছেন, পড়ার সঙ্গে সম্পর্কিত, বেশিক্ষণ পড়লে মাথা ব্যথা হয়। মাথা ব্যথাটা সাধারণত পিছন দিকে হয়ে থাকে, ঘাড়ের পিছন দিকে হয়ে থাকে। এটা আমরা বুঝে নিতে পারি পড়তে অসুবিধা হচ্ছে। এটা আমরা বুঝে নিতে পারি আপনার চোখের বা রিফ্র্যাক্টিভ পাওয়ার নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আপনার চক্ষু বিশেষজ্ঞকে যাওয়া দরকার। তবে একটা কথা আগেই বলে রাখি কি কোনো জিনিসই কিন্তু কনফার্ম না, একটার সঙ্গে একটা ওভারল্যাপ করে। 3 নম্বর দেখা গেলো মাথা ব্যথা হচ্ছে আপনার, তার সঙ্গে আপনার টেনশন জড়িত আছে। সাধারণত দেখা যায় বিকালের দিকে বেশি ব্যথা হয়, অফিসে গেলে কিছুক্ষণ পরে মাথা ব্যথা হয়, সকালবেলা দেখা যায় ফ্রি থাকে। এগুলোর সঙ্গে আপনি ধরে নিতে পারেন কি আপনার আসলে মাথা ব্যথাটা হয়তো স্ট্রেস রিলেটেড হেডেক। এটা কিন্তু আমাদের দেশে কোয়াইট কমন, একদম অনেক আনকমন। আবার দেখা যায় মাথা ব্যথা হচ্ছে তার সঙ্গে স্নায়বিক সমস্যা জড়িত, কোথাও দুর্বলতা, কনসেন্ট্রেশনের অভাব, মাথার মধ্যে কেমন জানি কোনো জায়গায় প্যারালাইসিস হচ্ছে, কোনো জায়গায় অবশ হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আপনি অনুভূতি পাচ্ছেন না। এর সঙ্গে যদি বমি থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু চিন্তা করা উচিত কি মাথা ব্যথার সঙ্গে হয়তো স্নায়ু বা ব্রেনের কোনো সমস্যা জড়িত আছে, আপনার নিউরোর কাছে যাওয়া উচিত। আর আমাদের ইএনটির জন্য যেটা হয় সাধারণত সেটা হলো দেখা গেল কি মাথা ব্যথা হচ্ছে, এর সঙ্গে অনেক দিন ধরে জড়িত আছে নাক বন্ধ থাকা, শরীর ভার হয়ে থাকা, কনসেন্ট্রেশনের অভাব, একটা জ্বর ভাব, হাঁচি কাশি লেগেই আছে। এই একটা গ্রুপ আছে যাদের সবসময় দেখা যাচ্ছে যে সর্দি কাশি হাঁচি এগুলো লেগে আছে, তার সঙ্গে নাক বন্ধ, নাক দিয়ে গন্ধ না পাওয়া, হাঁচি, এবং এর সঙ্গে যদি যোগ হয় কি মাথা ব্যথা, তাহলে আপনি, এবং মাথা ব্যথার সাধারণ সামনের দিকে হয়ে থাকে, নট নেসেসারিলি স্ফেনয়েড সাইনাস বলে একটা সাইনাস আছে যার জন্য মাথা ব্যথা কিন্তু পিছন দিকে হতে পারে, মাথার উপরে হতে পারে, এইগুলোর সঙ্গে জড়িত থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি কি এই মাথা ব্যথা বোধহয় সাইনাস রিলেটেড কারণ হয়ে থাকে। তো আবারও বলছি, একটা কিন্তু ধরে নিতে যাবে না। আপনি অনেকগুলো কারণ বলেছেন এবং সেক্ষেত্রে কি করণীয় এগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফেজ ইকবাল, নাগাইশপাড়া কিল্লা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো আমার সপ্তাহে 3 থেকে 4 দিনই
মাথা ব্যথা করে। তো মাথা ব্যথাটা আপনার দাঁড়ের ডান পাশ থেকে বা বাম পাশ থেকে আবার এই মাথার পেছনের অংশ বা মাথার ডান বা বাম দিকের অংশ ভাবে এটা শুরু হয়। তো আমি আপনার বিভিন্ন প্যারাসিটামল নাপা জাতীয় ওষুধ খাইছি, তো কখনো এইভাবে ডাক্তার দেখি। এই বিষয়টা যদি আমাকে একটু বলতেন যে আসলে এটা কিসের থেকে আর কি করলে পরে মুক্তি পাবো। আচ্ছা, ডান বা বাম দিকে এক সাইডের না মাথা ব্যথা, এটা বোধহয় যদি অনেকদিন ধরে হয়ে থাকে তো আমরা ধরে নিতে পারি ওনার একটা মাইগ্রেনের সমস্যা আছে। এটা সাধারণত স্ট্রেস থেকে বাড়তে পারে, ফ্লিকারিং অফ দ্য লাইট থেকে হতে পারে, এবং মাইগ্রেনের জন্য উনি প্যারাসিটামল খান। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই আপনাকে, এই প্যারাসিটামল কিন্তু আমার দেশে কিডনি নষ্ট হওয়ার অন্যতম একটা প্রধান কারণ। কাজেই আপনি ব্যথার ওষুধ কিন্তু আনকন্ডিশনালি দিনের পর দিন খেয়ে গেলেন, এটা বোধহয় খুব যুক্তিসঙ্গত কারণ না। আপনার একটা বিশেষজ্ঞ দেখানো উচিত এখানে কিছু করণীয় আছে কিনা। কিন্তু আপনি মাসে একটা দুটা প্যারাসিটামল খেতেই পারেন, কিন্তু প্রতি সপ্তাহে 3-4 দিন প্যারাসিটামল খাচ্ছেন, সেটা বোধহয় এটা আমাদের একটু চিন্তা করা উচিত, কি এদিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। তবে আপনার যে সমস্যাটা মনে হয় মাইগ্রেনের সমস্যা, সেক্ষেত্রে আসলে ওনাকে এখন ডাক্তারের পরামর্শ নিয়ে ওনাকে নিউরোলজিস্টের কাছে যেতে হবে, অথবা জেনারেল মেডিসিনের ডাক্তারের কাছে উনি যেতে পারেন। আমরা প্রথমেই ছিলাম মাথা ব্যথার যে কারণগুলো আছে, আপনি আমাদেরকে সেই ব্যাপারে জানাচ্ছিলেন, এবং এর মধ্যে একেবারে শেষ পর্যায়ে এসে আপনি বলছিলেন যে সাইনাসের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আসলে শুধু কি মাথা ব্যথা ছাড়া, মাথা ব্যথাটাই হয়তো অনেক বড় আকারে দেখা দেয়, এর সাথে সাথে আর কি কি লক্ষণ থাকতে পারে যেটাতে বোঝা যেতে পারে যে হয়তো ওনার সাইনোসাইটিস বা এখানে যাদের সাইনাসের সমস্যা বা নাকের অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো কোয়াইট কমন, যেরকম আপনার নাক বন্ধ হওয়া, নাক দিয়ে শ্বাস নিতে না পারা, নাক দিয়ে সর্দি হওয়া, নাকের সঙ্গে সঙ্গে গন্ধ না পাওয়া, হাঁচি হওয়া, এবং এর সঙ্গে সঙ্গে অনেক সময় কাশিও থাকতে পারে, গলা খুসখুসে থাকতে পারে। দেখা যাচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস বা রাইনাইটিস, ফ্যারিঞ্জাইটিস যখন গলা খুসখুস করে, আবার যখন বুকের দিকে চলে গেল তখন একটা হাঁপানির ভাবও হতে পারে। এইগুলোর সঙ্গে সঙ্গে গা একটু গরম থাকে, রাত্রেবেলা একটু শীত লাগে। দেখা এগুলো রোগীর অনেকেই দেখা যায় রাত্রে একটু শীত লাগে, ফ্যান চালাতে পারেন না, এসি চালাতে পারেন না। তার সঙ্গে যদি দেখা যায় মাথা ব্যথা, এবং সাধারণত মাথা ব্যথা ফ্রন্টাল রিজিং হয়ে থাকে। কিন্তু একটা কথা বলছিলাম একটু আগে, কি স্ফেরয়েড সাইনাসে যদি হয় পিছন দিকে, তাহলে মাথার পিছন দিকে বা মাথার উপর দিকেও ব্যথা হতে পারে। এটা যদি জড়িত থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো কি মাথা ব্যথাটা হয়তো সাইনোসাইটিস কারণের জন্য হয়ে থাকে। আর যদি চোখের সমস্যার কারণে হয়ে থাকে, তাহলে সাধারণত পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকবে। রিফ্র্যাকশন যেখানে আমরা চোখ ইউজ করি সেটার দিকে বেশি ইউজ থাকবে কিনা। আমি চোখে যখন পড়ছি তখন ব্যথা হচ্ছে, অনেকক্ষণ ধরে পড়ছি তখন ব্যথা হচ্ছে, অথবা যখন অন্ধকার বা লাইট যখন পর্যাপ্ত হচ্ছে না পড়ছি তখন ব্যথা হচ্ছে, তখন আমরা ধরে নিতে পারবো কি এটা হয়তো চোখের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আমার নাম হচ্ছে এস.এম. রাব্বি এবং আমার বয়স হচ্ছে 36 বছর। জি, আমি একজন টিচার, শিক্ষকতা করি। এখন আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমি অনেকদিন যাবত আমার মাথা ঘোরায় আর কি, মাথাটা ঘোরায়। আমি যখন বয়স আমার আজকে 10-15 বছর আগ থেকেই মাথাটা ঘোরায়। তো মাঝে মাঝে ওষুধ খেলে মাথা ঘোরানো চলে যায়, কিন্তু আবার ওষুধ বাদ দিলে আবার মাথা ঘোরানো আবার শুরু হয় আর কি। এই পর্যায়ে আমি আসলে কোন ধরনের ডাক্তার কি জাতীয় ওষুধ খাচ্ছেন উনি? আপনি কি জাতীয় ওষুধ খাচ্ছেন? আমি রিভার খেয়েছিলাম, আর আমার একটু লিপিড বেশি আছে। আমি রসুজন খাচ্ছি, রিভার খেয়েছি, আর ডিসুপেন খাই রাত্রে আর কি। আমার মনে হয় আপনার মাথা ব্যথাটা একটু ভেগ, অনেকদিন ধরে মাথা ব্যথা হচ্ছে। আপনার বয়স 35, মাথা ঘোরাচ্ছে আসলে সত্যি কথা বলতে অনেকদিন ধরে, এবং মাথা আপনার 35 বছর বয়স। আমার মনে হয় এটার সঙ্গে একটা স্ট্রেসের একটা সম্পর্ক থাকতে পারে। আপনি একটা নিউরো ডাক্তারকে দেখালে বোধহয় একটু ভালো হবে। আর আপনার যদি সর্দি কাশির সমস্যা থাকে এর সঙ্গে, তাহলে আপনি নাক কান গলার ডাক্তারকেও দেখাতে পারেন। তো এই দুটো জায়গায় আপনি একটু দেখেন, নিউরো অথবা নাক কান গলা, অথবা দুজনকেই। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আসি যে আপনি বলছিলেন যে পড়তে গেলে যদি সমস্যা হয় বা মাথা ব্যথা শুরু হয় তাহলে চোখের ডাক্তারের কাছে যেতে হবে, এবং এটার অরিজিন আসলে চোখ থেকেই আমরা ভাবতে পারি। আর স্ট্রেস, যেটা আসলে এই দর্শক যেটা বলছিলেন যে ওনার আসলে মাথা ব্যথা, এবং আপনি বলছেন যে এটা স্ট্রেসের কারণে হতে পারে। স্ট্রেসের কারণে যদি আসলে মাথা ব্যথা হয়, তো সেটার আসলে লক্ষণগুলো কি কি হবে বা ক্রাইটেরিয়াগুলো কি কি হবে? সাধারণত দেখা যায় কি মানুষ যখন অনেকক্ষণ স্ট্রেসের মধ্যে থাকে, এখন বাচ্চার ক্ষেত্রে দেখা গেল কি সে স্কুলে গেল,
স্কুল যাওয়ার পরে কিছুক্ষণ পরে বিকালের দিকে তার মাথা ব্যথা শুরু হলো। অফিসে গেল, অফিসে প্রাথমিক পর্যায়ে যাওয়ার সময় দেখাচ্ছে মাথা ব্যথা নাই, কিন্তু দেখা গেল কিছুক্ষণ অফিস করার পরে বা একটা পর্যায়ে যে তার স্ট্রেস শুরু হলো। একজন লোক হয়তো অফিসার বা একটা কোনো মানে বিজনেসম্যান, সে কাজ করার মাঝখানে এগুলো সাধারণত দেখা যায়। সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা খুব বেশি থাকে না, দেখা যায় কি যত বেশি সময় গড়ায় তত বেশি হতে থাকে। আর একটা জিনিস হলো, হয়তো ঘুম আসতে অসুবিধা হতে পারে, ঘুমায় গেলে সাধারণত এই ব্যথাগুলো চলে যায়। অনেক সময় দেখা যায় ঘুম আসতে পারে না, হয়তো স্ট্রেসের জন্য ঘুম আসতে দেরি হয়, ঘুমের সময় সমস্যা হয়, কিন্তু ঘুম এসে গেলে তখন কিন্তু ব্যথাটা চলে যায়। এটা রুল অফ থাম, এর চেয়ে বেশি বলা হয়তো ঠিক হবে না, কারণ লোকজন ভাববে কি আমরা বোধহয় বুঝেই ফেললাম। তবে এইটাই হলো জিনিস, কি আপনি যে দেখেন কি আপনার ব্যথাটা স্ট্রেসের সঙ্গে যুক্ত বা আপনার কাজের সঙ্গে যুক্ত, সেই কাজ বাচ্চাদের বেলায় পড়াশোনা করা অথবা কোচিংয়ে যাওয়া, আপনার ইসের বেলা পরীক্ষা একটা ইম্পর্টেন্ট একটা কাজ যেটার জন্য আমাদের টেনশন হতে পারে, অথবা আপনি কোনো মানসিক অশান্তিতে আছেন, স্ট্রেসে আছেন, দ্য জব, সেগুলোর জন্য হতে পারে। এবং এটা আমাদের ঘুমানোর সাথে সঙ্গে চলে যায়। আরো একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি জানবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার সমস্যাটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলতেছি চাঁদপুর থেকে। জি। আমার প্রায় সময় মাথা পেইন হয়, অনেক প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। ব্যথাটা 7-8 দিন থাকে, সেটা আমার খুব কষ্ট হয় সহ্য করতে। সেক্ষেত্রে আমি ডেক্সলোর ওষুধটা খাই, কিন্তু কোনো রকমই কমে না। প্রায় 7-8 দিন ওভার হওয়ার পরে সেটা কমে। কিভাবে কমে? এমনি কমে যায় না কোনো কিছু খেলে কমে? জি স্যার, ডেক্সলোর ওষুধটা খাই আমি। টেস্টলের খাওয়া মানে ঠান্ডা? আপনার কি সর্দি কাশির সমস্যা আছে? হ্যাঁ, সর্দি সমস্যাটা তখন হয়, দেখা যায় ফ্যানও ছাড়তে পারি না, এসিও না। হ্যাঁ, আসলে ওনার যেটা সমস্যা মনে হচ্ছে, এবং অনেকদিন ধরেই আছে, ওনার বয়স বেশি না, মিডল এজ বা আর্লি ইয়াং এজে আছে উনি। ওনার সমস্যাটা কিন্তু আসলে সাইনাস জনিত সমস্যা। ওনার সর্দি লেগে থাকে এবং ডেসলোর খেলে সর্দিটা একটু কমে যায় এবং তখন ওনার মাথা ব্যথাটা একটু ভালো হয়ে যায়। আসলে আপনার সর্দিটাকে দূর করতে হবে। মাথা ব্যথার জন্য ডেসলোর খাচ্ছেন, খান, অসুবিধা নাই। ডেসলোর ইয়াং গ্রুপে একটু মানুষকে একটু, যেহেতু অ্যান্টিহিস্টামিন জাতীয় গ্রুপ, এটা ওষুধ এটা একটু ঘুমের ভাব করে এবং ব্রেনের শার্পনেসটাকে অবশ্যই একটু কমিয়ে দেয়। যদিও যতই বলা হোক না কেন কি না এটা নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন, কি এখানে ঘুমের ভাব নাই, কিন্তু বিদেশে যখন একটা অ্যান্টিহিস্টামিন বিক্রি করা হয় তখন ওষুধের গায়ে লেখা থাকে দ্যাট ইট মাইট কজ ড্রাউজিনেস এবং বিওয়্যার অফ ড্রাইভিং অ্যান্ড ইউ টু টেক প্রিকশন ডিউরিং রানিং হেভি মেশিনারিজ। তা আসলে কিছু না কিছু করেই। আপনি রেগুলার ডেসলোর খেলে কিন্তু ওনার কনসেন্ট্রেশন এবং ব্রেনের ক্যাপাসিটি কিন্তু কমতে থাকবে। তো যে কথাটা হলো কি, ডেসলোর খেয়ে কমছে, ওনার সাইনাসের সমস্যা আছে, দেখতে হবে ওনার অ্যালার্জি আছে কিনা, দেখতে হবে ওনার নাকের হাড় বাঁকা আছে কিনা, এবং এগুলো যদি সমস্যা থাকে তাহলে এগুলো চিকিৎসা করলে উনি অনেক এই রেগুলার ডেসলোর খাওয়া থেকে বাঁচবেন। এবং উনি এখন যেভাবে মনে করছেন কি উনি যে পর্যায়ে আছেন, সেটা কিন্তু অত ভালো অবস্থা না। ওনার যদি সাইনাসের এবং নাকের যে সমস্যাটা যদি সমাধান করেন উনি, তাহলে উনি আরও নিজেকে ফিরিয়ে আরও কমফোর্টেবল অ্যান্ড আরও অনেক সাউন্ড মনে করবেন। এই জন্য আমার মনে হয় কি এরকম রুগীদের অবশ্যই একটু নাক কান গলাটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, এটা কি আরও কোনো আন্ডারলাইং কজ আছে কিনা যার জন্য উনি রেগুলার সমস্যায় ভুগছেন, সেদিকে একটু চিন্তা ভাবনা করা উচিত। আমরা এই সাইনোসাইটিসের চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকেই শুনবো বিস্তারিত, তবে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নেব। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বয়স হচ্ছে 20 বছর। জি। জি, আমার হচ্ছে মাথার কপালে অনেক ব্যথা করে, আর যখন ব্যথা হয় পুরো 1 মাস থাকে ব্যথাটা, আর মাথা ভারী হয়ে থাকে, চোখ মেলে তাকানো যায় না, নিচের দিকে তাকানো যায় না, এই সমস্যাটা। আপনার কি সর্দি কাশি? ক্লাস 5-এ পড়তাম, তখন একটা এক্সরে করা হয়েছিল, তখন দেখা গেছে যে মাথার চুলিতে পানি জমে আছে। ডাক্তার এটাই বলেছিল। আসলে ওনার যে সমস্যাটা হচ্ছে সেটা সত্যি কথাই, ওনার সাইনোসাইটিসের সমস্যা। আমাদের দেশে সাইনাসের সমস্যা অত্যন্ত কমন, এবং উনি যে বলছে মাথা খুলিতে পানি জমে আসে, আসলে খুলিতে না, এটা সাইনাসের ভিতরে পানি জমে আসে। এক একজন ডাক্তার এক একভাবে এক্সপ্রেশন করে, অথবা উনি একরকমভাবে বুঝেছেন। আসলে এটা মাথার খুলি, অবশ্যই এটা সাইনাসে পানি জমে আছে এবং ওনার ক্রনিক সাইনোসাইটিস আছে। ভেরি আনফর্চুনেট কি উনি 1 মাস ধরে ব্যথায় ভুগেন, তাহলে তো আর কি থাকলো। 2-3 মাস পর যদি 1 মাস ধরে আমি ভুগি, তাহলে তো আমার জীবনে সবই চলে গেল।
আমার মনে হয় আপনি এত ভোগাভুগি বাদ দিয়ে একটু বোধহয় ডাক্তারের শরণাপন্ন হন। এটা ভালো কোর্স অফ অ্যান্টিবায়োটিক খেতে পারেন আপনি, এখান থেকে ভেরি গুড কোর্স অফ সেফুরক্সিম বা কিছু একটা ওষুধ খেয়ে দেখতে পারেন, 10-15 দিন খেতে পারেন, খাইয়ে দেখতে পারেন কি আপনার ব্যথাটা আসলে যাচ্ছে কিনা। এর সঙ্গে যদিও বলা উচিত না, তারপরে বলি নাকে কিছু স্টেরয়েড নেজাল স্প্রে আছে, যেটা বেক্লোমিথাসন বা ফ্লুটিকাসন, এগুলো আপনি ইউজ করতে পারেন 1 মাসের মতো। তারপর যদি দেখেন কি না আপনার অবস্থা কোনো মতেই ভালো হচ্ছে না, এইভাবে আপনার মাথা ব্যথা চলছে, তাই মনে করি আপনার অবশ্যই একটা নাক কান গলা বিশেষজ্ঞকে দেখানো উচিত যে নাকের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে সমস্যার সমাধান করুন, এবং তাতে আপনি নিজেও অনেক কমফোর্টেবল থাকবেন, আপনার এফিসিয়েন্সি বাড়বে, আপনি ভালো বোধ করবেন নিজেকে। এত কষ্ট করার দরকার কি? আমার মনে হয় এই ওনার সমস্যাটার চিকিৎসা সম্পূর্ণভাবে আছে, এবং ইনি সম্পূর্ণভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন। শুধু কিছু হয়তো ওষুধ খাওয়া লাগতে পারে অথবা কোনো ইন্টারভেনশন করা লাগতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড উনি যদি ঠিকমতো নিয়ম শৃঙ্খলা মেনে থেকে ধুলাবাড়ি থেকে দূরে থাকে, ধোঁয়া, আমাদের গ্রাম দেশে এখনও লাকড়ি চুলা ইউজ করা হয়, তো আসলে কিন্তু লাকড়ি চুলাতে এবং গ্যাসের চুলাতে খরচ কিন্তু খুব তফাৎ হয় না, কিন্তু একটা ট্র্যাডিশন ওয়াইজ অনেক জায়গাতে এখনও লাকড়ি চুলা ইউজ করে। এইরকম রুগীদের ক্ষেত্রে মহিলা লাকড়ি চুলা ইউজ করা আসলে ওনার জন্য নিষিদ্ধ। সত্যি কথা বলতে তো উনি যদি এগুলো মেনে চলে, তারপরে যদি যে কথা বললাম 2টা ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক এবং একটি নাকের স্টেরয়েড স্প্রে, এই 2টা ইউজ করে, তারপর ভালো না হলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, দেখা উচিত যে এটা কীভাবে চলতেছে। আমার মনে হয় উনি সম্পূর্ণ পরিত্রাণ পাবেন। আমাদের আজকের যে টপিকটি এটি আসলে এতটাই কমন টপিক, এবং এই মাথা ব্যথা স্যানোসাইটিসে এত মানুষ ভোগেন। আমাদের সাথে এখন আরো একজন দর্শক আছেন, তারও একটি প্রশ্ন আছে। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আমার নাম বিপুল, জি, আমার বয়স 35। তো আমার সমস্যা হচ্ছে আমার একটু ঠান্ডা লাগলে জি। এবং একটু ধুলো কিংবা এমনিতে হঠাৎ করে আমার সর্দি লেগে যায়। কম বেশি প্রতিদিনই আমার এই সমস্যাটা হয়ে থাকে। ওনার এটা বোঝা যাচ্ছে কি ওনার অ্যালার্জিক রাইনাইটিস আছে, এবং এটাতে ধুলাতে ওনার অ্যালার্জিক রাইনাইটিস, অনেক সিগারেট খেলে ওটা হয় আবার। আর এমনি ঘরের মধ্যে ধুলাবালি তো আছেই, রাস্তাঘাটে ধুলাবালি আছে, এগুলোর জন্য ওনার যেটা আছে সেটা সারা বছরই হয়ে থাকে, এবং এটা সাধারণত হাউস ডাস্ট মাইট থেকে বেশি হয়। আমাদের যে ঘরের মধ্যে ধুলা আছে তার মধ্যে এগুলো উকুনের মতো জিনিস জমে, একটা মাইট জমে, ওই মাইটটা মাইক্রোস্কোপিক লেভেল একদম বিয়ারলি দেখা যায় বা মাইক্রোস্কোপিক লেভেল, এবং এগুলো যে ড্রপিংস যেটা হয়, যে লালা যেটা বাইরে এবং যে ড্রপিংস যেটা সিক্রেশন পায়খানা যেটা বাইরে, সেটাই বাতাসে উড়ে উড়ে আমাদের নাক দিয়ে ঢোকার জন্য এইরকম রোগীদের দেখা যাবে কি ঘরের মধ্যে থেকে বেশি সমস্যাটা হয়, এবং রাত্রে সকালে উঠে দেখা যাবে কি নাক বন্ধ হয়ে আছে, মাথা ভার বেশি, জ্বর ভাব থাকতেছে, এবং হাঁচি থাকবে, গন্ধ পাবে না। এনাদের কিন্তু আসলে খুব সহজ একটা হলো কি আগে প্রিভেনশন, আপনার যে জিনিসে হচ্ছে বিশেষ করে ধুলা এবং ঘরের মধ্যে ধুলাবালি রাখা যাবে না। আমার দেশে একটা জিনিস আছে, বাই দ্য ওয়ে বলে নিই, এই কার্পেট ইউজ করি আমরা, আসলে আমাদের দেশের জন্য কার্পেট অ্যাকসেপ্টেবল না। এটা আমাদের স্যাঁতস্যাঁতে ওয়েদার, গরম স্যাঁতস্যাঁতে ওয়েদার, কার্পেটের মধ্যে প্রচুর ধুলা জমে, এবং ওই যে হাউস ডাস্ট মাইট বললাম এটা জমে, যে কার্পেট আমাদের দেশের জন্য অ্যাকসেপ্টেবল ওয়েদার না। জিনিসটা সোফা যেটা থাকে সেই সোফা হতে হবে প্লাস্টিকের বা চামড়ার, কিন্তু ওই যে মখমলের সোফা এটা অ্যাকসেপ্টেবল না। শোবার ঘরটা আপনি সাবধান করেন, এখানে যাতে কোনো জিনিসে যে রাখেন না যেটাতে আপনার ধুলাবালি জমে। তবে যেগুলো রাখতেই হবে, যেরকম তোষক, লেপ, কম্বল, বালিশ, এগুলোকে আপনাকে নিয়মিত রোদে দিতে হবে। রোদে দিলে ওই মাইটের পরিমাণ কমে যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ভ্যাকিউম ক্লিনার ইউজ করা, যদি সম্ভব হয় ভ্যাকিউম ক্লিনার ইউজ করলে অনেক সুবিধা হয়। এগুলো করলে ওনার প্রিভেনশনটা হলো। তারপর যদি না যায় তাহলে অবশ্যই আরেকটা জিনিস করতে পারেন, লবণ গরম পানিতে নাক পরিষ্কার করতে পারেন আপনি। যেরকম উজু করি, উজু করার জায়গায় নর্মাল পানি ইউজ না করে আমরা একটু কুসুম গরম পানি, আতাসের পানিতে 1 চামচ লবণ দিয়ে ওটা ফ্লাস্কে রেখে দিলাম, এটা দিয়ে আমরা উজু করলাম। বেশি কিছু করার দরকার, টানাটানি করলে নাক টানলাম, পানি টানলাম, কষ্টকর। একটা কথা মানে কথা প্রসঙ্গে বলে দেওয়া ভালো, আমাদের একসময় যেন আমরা ছোট ছিলাম তখন চিকিৎসা মানে ছিল কষ্ট দেওয়া শরীরকে। জ্বর হলো, সব খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এটা করলো ওটা করলো, ঠান্ডা লাগলো আরো বেশি কম্বল দিয়ে দিল, 10টা সোয়েটার পরাই দিল। এখনকার কিন্তু ওই রকম না, এমন কিছু চিকিৎসা শাস্ত্রে করা উচিত না যেটাতে আপনার কষ্ট হয়, রোগীর কষ্ট হয়। কাজে আপনি এমন কিছু করবেন না কি, যদি এই যে গরম পানি ইউজ করবেন এটা হতে হবে কমফোর্টেবল, আপনার আরাম লাগতে হবে, যদি আরাম না লাগে করেন না।
কিন্তু আপনি একটু কষ্ট দিয়ে শরীরে নাক দিয়ে অত্যন্ত গরম পানি বা অত্যন্ত লবণ, তা ঠিক হবে না। আদাসের পানিতে, কুসুম গরম পানিতে 1 চামচ লবণ রেখে দেন ফ্লাস্কের মধ্যে। উজু করার সময় আপনি সেটা দিয়ে উজু করেন। এই 3 বার উজু করার সময় 3 বার বা 5 বার করলেই যথেষ্ট, এর বেশি করার দরকার না। অতিরিক্ত কিছু করাটা আজকাল মেডিকেল প্রফেশনে বোধহয় করে না। সেরকম দৌড়ানোর ক্ষেত্রে আপনি দৌড়াচ্ছেন, অতিরিক্ত দৌড়ায় ফেলেন, এক্সারসাইজ করলেন, অতিরিক্ত করে ফেলেন, কোনো কিছুই কিন্তু না। সবকিছু আসলে একটু লিমিটের মধ্যে লিমিট রেখে এবং তারপরে- আপনার যেটা কমফোর্টেবল মনে হয় সেটা। তবে অবশ্যই আজকে আপনি 10 কদম দৌড়ালে বুক ব্যথা করে, আগামীকাল আপনি রেগুলার কন্টিনিউ করেন তাহলে 20 কদম দৌড়াতে পারবেন, 30 কদম দৌড়াতে পারবেন। স্লোলি, ক্ষমতার বাইরে কিছু করা উচিত না। আরো একজন দর্শক তার একটি প্রশ্ন নিয়ে আছেন। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম আব্দুর রাজ্জাক। আমার গলার ভিতরে সবসময় একটু ফুলা ফুলা ভাব থাকে এবং হালকা ক্ষতও দেখা যায় এবং প্রচন্ড কাশি হয় সকালে, বিশেষ করে ঘুম থেকে উঠলে, এবং এখনো গলার ভিতরে ফুলা আছে। ওনার কথাটা সকালে হচ্ছে, তার মানে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে কি ওনার সমস্যাটা ওনার বিছানা থেকে আসতেছে। কারণ সকালে সারাদিনই ঘুমাচ্ছেন, ঘুমার মধ্যে ওনার বেডের মধ্যে তোষক, ওনার কম্বল বা লেপ যাই হোক এবং বালিশ, এর মধ্যে প্রচুর পরিমাণে হাউস ডাস্ট মাইট আছে এবং এখান থেকে যেগুলো জিনিস সারা ধরে এক্সপোজার হচ্ছে, সকালে ওনার গলা ফুলে যায়, নাকও বন্ধ থাকে, অফকোর্স অবশ্যই নাকও বন্ধ থাকবে এবং গলা ফুলে যায়, কাশি হয় এবং কাশির পরে এটা শুকনা কাশি হয় সাধারণত, এবং এটা আসলে কিন্তু অ্যালার্জি থেকে হচ্ছে। ওনার হাউস ডাস্ট মাইটে অ্যালার্জি আছে। ওনার ঘরের ভিতরে যে একটু আগে বললাম, অল থিংস যেখানে আপনি রোদের মধ্যে নিয়ে জিনিসটা ঝাড়েন, যেটা দেখেন কি ধুলা বাইরে কিনা, ওই রকম জিনিস যেগুলো শোবার ঘরে সবকে দূর করতে হবে। এর মধ্যে কাপড় চোপড়, পুরানা কাপড় চোপড় বেশি, ভারী কার্টেন, জানলার পর্দা, বই, পুরানা কাপড়, অন্য কাপড় যেগুলো আছে এগুলো, সোফা এবং কার্পেট, এগুলো সব দূর করতে হবে। যে সোফা রাখতে চান তো কাঠের রাখেন বা প্লাস্টিকের রাখেন বা চামড়ার রাখেন সোফা, কিন্তু মখমলের সোফা রাখা যাবে না। এবং আপনার বিছানা যেগুলো আছে যেগুলো রাখতেই হবে, তোষক, কম্বল এবং বালিশটা, এটা আপনি দয়া করে রোদে দেন প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 1 থেকে 2 দিন, এবং সকাল থেকে সন্ধ্যা ওই আধা ঘন্টা রাখলে হবে না, ভালো রোদে দিতে হবে, মাইটগুলো মরে যাবে। আরেকটা জিনিস বললাম কি, ভ্যাকুয়াম ক্লিনিক্সগুলো নিয়ে অনেক ভালো হবে। এরপর যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনার নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাতে হবে। এবং এখানে আমি আশা করি কি, হয়তো ওরা যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যা থেকে থাকে, নাকের যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে তার চিকিৎসা করাতে পারে। উনি যে কাশছেন তার জন্য মন্টেলুকাস মার্কা ওষুধ কিছু ইউজ করা যেতে পারে, যাতে কাশি কমে যাবে। এগুলো সবই কিন্তু আসলে ফাইট করছে অ্যালার্জিকে। আর গলার ওনার কাশির জন্য কিন্তু, খুসখুসে কাশির জন্য উনি অবশ্যই স্টিম, গরম ভাপ নিতে পারেন এবং গড়গড়া করতে পারেন। এগুলো সবই উদ্দেশ্য হলো কি, অ্যালার্জি জনিত যে অ্যালার্জি আমাদের শরীরে ঢুকছে, এটা ঢুকবেই, কারণ ধুলাবালি কিছু না কিছু থাকবেই। আর আমাদের দেশে তো পলিউশন অনেক বেশি। তো এই অ্যালার্জি যে জিনিসটি গলায় ঢুকে যে প্রদাহ তৈরি করছে, সেই প্রদাহটাকে কাউন্টার করার জন্য জাস্ট অসমোসিসের যে এফেক্ট হয়, সেটা গরম পানিতে যে গড়গড়া করেন তাহলে ওই কাশিটা অনেকখানি কমে যাবে। গরম ভাপ নিলেও মিউকোসিলিয়ারি যে মুভমেন্টটা সেটা অনেক ভালো হয়, এবং গরম ভাপ যে নাক দিয়ে নাও, গলা দিয়েও না হয়, তাহলে দেখা যাবে কি এই আমাদের যে মিউকোসিলিয়ারি যে এফেক্টটা আছে, ব্রিথিং এফেক্ট, অনেক এফিশিয়েন্টলি কাজ করবে এবং এর ফলে দেখা যাবে কি ওনার সমস্যাগুলো কিছুটা হলেও কমে যাবে। তাহলে 1 নম্বর অ্যাভয়েডেন্স, 2 নম্বর হলো গড়গড়া করা আর করা, আর নাম কি স্টিম নেওয়া, এবং 3 নম্বর যেটা হলো এরপর যদি কাজ না হয় তাহলে অবশ্যই দেখার দরকার। কারণ আপনার একটা ছোট্টখাটো চিকিৎসাতে আপনি কিন্তু অনেক কমফোর্টেবল বোধ করবেন, এত কষ্ট করার দরকার নেই। আরো একজন দর্শক আছেন, আমরা চলুন দেখে নেই উনার কি ধরনের সমস্যা। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার সমস্যাটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, আমার নাম শিরিন, আমি কুমিল্লা থেকে। আমার জি। বয়স 40। জি, এখন আমার মাথায় একটা অপারেশন হয়েছিল, মেনিনজিমা, ব্রেন টিউমার। এখন আজকে 2 বছর। এখন ভালো থাকি, 2-4 দিন পর পর মাথা ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা। এখন আমি ওই যে ডাক্তার অপারেশন করেছি, উনি বলছে শুধু নাফা খাইছি, আর নাফা তো ভালো হইতেছে না। এখন কি করবো? এটাতে জি বলেন। এখন অসুস্থ প্রায় সময় থাকি বলতে কি 24 ঘন্টার মধ্যে প্রায় 16-17 ঘন্টায় ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা করে। পেন কিলার কি খাবো না, আবার ডাক্তার দেখাইতো, ভয় পাই যদি আবার বলে টিউমার। ভয় পেয়ে কি পালিয়ে থাকা যাবে? যদি টিউমার হয় তো টিউমার চিকিৎসা করতে হবে। না, মনে মনে ভাবি এভাবে তো মরে গেলে কষ্ট হয় না, ওইখানে তো এটা আতঙ্ক ঢুকে যায়। একবার যে অপারেশন হয়েছে,
ব্রেন টিউমার যখন ধরা পড়ছে তখন শুই না, ভয় পাইতাম বারবার, কিন্তু সাথে সাথে আবার অপারেশন করছি আপনার গ্রিন লাইফে শামসুল আলম সবুজ স্যার। নামটা থাক। আপনার মেনিনজিওমাটা কোথায় হয়েছিল, কোন জায়গায় ছিল ব্রেনের? ব্রেনের পিছনে, ব্রেনের ইয়াতে কি জানি কয় ঝিল্লির মধ্যে। ব্রেনের মদক যে আছে ওটা সাইডে রকের পাশে। ঠিক আছে, আমার মনে হয় এটা সঠিক বলতে পারি না। মেনিনজিওমার অপারেশন খুব জটিল না, এবং এটা যদি থেকে যাওয়ার কথা না, যদি থেকেও যায় আরেকবার অপারেশন করা বোধহয় খুব কঠিন কাজ হবে না। আপনার মনে হয় আপনার নিউরো সার্জনের কাছে আবার যাওয়া উচিত। যদি ওনার কাছেই যান, যদি কনফিডেন্স না পান তাহলে আরেকজনের কাছে সেকেন্ড ওপিনিয়ন নেন। কিন্তু এই সারাক্ষণ মাথা ব্যথা নিয়ে থেকে যাওয়াটা বোধহয়, আরও অনেক মোডালিটি চিকিৎসা আছে ব্রেন টিউমারের জন্য। আমার মনে হয় মেনিনজিওমা খুব একটা মাইল্ড গোছের একটা টিউমার, বেনাইন টিউমার, এবং এটা কমনেস্ট টিউমার ব্রেনের মধ্যে, এবং এটা থেকে মৃত্যু হওয়া বা প্রচণ্ড কষ্ট হওয়া এটা বোধহয় হওয়া উচিত না। কাজে আপনি আবার যান, হয়তো আবার কিছু করা লাগতে পারে। আমরা আসলে অনেক রকমের দর্শক পেলাম এবং তাদের আসলে অনেক ধরনের সমস্যার কথা শুনলাম। আমরা আমাদের যে আজকের টপিকটি যে সাইনাসের সমস্যা বা সাইনোসাইটিস, সেই বিষয় নিয়ে কথা বলবো এরপরে, তবে একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি মাথা ব্যথা এবং সাইনোসাইটিস নিয়ে, বা সাইনাসের সমস্যা হিসেবে আমরা তাকে চিনে থাকি। সাইনোসাইটিস নিয়ে অনেকজন আমাদের কাছে জানতে চাইলেন, এবং তাদের সবারই দেখা যাচ্ছে এই সাইনাসের সমস্যা আছে। আমরাও আসলে চারপাশে অনেক মানুষ পেয়ে থাকি যারা সাইনোসাইটিসের কারণে আসলে মাথা ব্যথায় ভোগেন, এবং দেখা যায় যে কয়েকদিন পর পর বা কিছুদিন পর পর, 1 মাস 2 মাস পর পর তারা হঠাৎ করে আবারও এই মাথা ব্যথায় ভোগেন, এবং সেটা নিয়ে হয়তো তাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এই সমস্যাটি থাকে। চিকিৎসা পদ্ধতি নিয়ে জানতে চাইবো যে কি কি ধরনের চিকিৎসা আছে এই সাইনোসাইটিসের জন্য। তবে তার আগে, যাতে বারবার ফেরত না আসে তার জন্য কিছু মেনে চলার দরকার আছে কিনা, বা এই ব্যাপারটা ওনারা কন্ট্রোল করতে পারেন কিনা? প্রথম জিনিস হলো কি, আপনার ঘন ঘন সর্দি কাশি লাগছে এবং লাগলে অনেকদিন সময় লাগছে সেরে যেতে। সাধারণত 2-3 দিন সময় লাগে। সর্দি কাশি বছরে 2-3টা হতেই পারে, কিন্তু এর বেশি হচ্ছে এবং অনেক দিন থাকছে, 2-3 দিনের জায়গায় 8-10 দিন, 10-15 দিন থাকছে, তার মানে আপনি অ্যাটোপিক, আপনার অ্যালার্জি আছে। এবং অ্যালার্জি বেশিরভাগ সময় আমাদের 2 রকম অ্যালার্জি আছে। সিজনাল অ্যালার্জি যেটা পোলেন থেকে হয় বা অন্য কিছু থেকে হয়, সেটা আমাদের অতখানি না। আমাদের বেশিরভাগ যারা অ্যালার্জি ভুগতেছেন, যারা ফোন করলেন, এদের বেশিরভাগই হাউস ডাস্ট মাইট অ্যালার্জি। এটা সারা বছরই হয়ে থাকে, এবং এদের প্রথম প্রিকশন হলো পলিউশন অ্যাভয়েড করুন, এবং ঘরের মধ্যে যেগুলো ধুলাবালির সোর্স আছে, যেটা আমি বললাম, লেপ-তোশক, কম্বল, এগুলোকে এবং অন্যান্য জিনিসপত্রকে রোদে দেন। রোদে দিয়ে যতখানি পারেন অ্যালার্জি থেকে দূরে থাকুন। এটা হলো প্রথম চিকিৎসা। তারপর যখন আপনার দেখা গেল না এতে কাজ হচ্ছে না, অথবা এর সঙ্গে আপনার অন্য কোনো সমস্যা জড়িত আছে, যখন নাকের হাড় বাঁকা থাকতে পারে, নাকের ভিতরে পলিপ থাকতে পারে, নাকের ভিতরে মাংস ফুলে যেতে পারে, যাকে আমরা বলি হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট, লোকজন বলে নাকের ভিতরে ফুলে গেছে। তো এইগুলো যদি থাকে, তার জন্য অনেক সময় ওষুধ, এবং ওষুধের কাজ না হলে অপারেশনে যাওয়া লাগতে পারে। তো সেই দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো ওষুধ যদি বলি, আমরা তো ওষুধে আমাদের অনেকে যেটা হয় কি, আমরা অনেকেই করে কি, ওই ডিসপেন্সারি থেকে ওই অ্যান্টাজোল মার্কা, মানে নাকে ডিকনজেস্টেন্ট মার্কা ওষুধ ইউজ করে। এটা কিন্তু খুব সস্তা, 10-15 টাকা, 20 টাকা দাম, এবং খুব র্যাপিড অ্যাকশন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, র্যাপিড অ্যাকশনে কোনো জিনিসই কিন্তু ভালো নাও হতে পারে। আমাদের দুনিয়াতে কোনো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষায় নকল করে পাশ করা, চুরি করে বড়লোক হওয়া, এগুলো হলো র্যাপিড অ্যাকশন। এগুলো কিন্তু আলটিমেটলি অনেক ভালো জিনিস বহন করে না। নাকের ভিতরে বা বডির ভিতরে খুব তাড়াতাড়ি ওজন কমা ফেললেন 2 দিনের মধ্যে, আমাদের কাছে অনেকে যায় 2 দিন ওজন কমায় দেবে, এগুলো আসলে অত সহজ জিনিস না, ঠিক না? র্যাপিড অ্যাকশনে ওই ন্যাজাল ডিকনজেস্টেন্ট ওষুধগুলা ম্যাক্সিমাম 5-7 দিন বা 10-12 দিন ইউজ করা যায়, তাও অনেক ফ্রিকোয়েন্সিতে, অনেক দিন পর পর। কিন্তু আমাদের অনেকে দেখা রাতে ঘুমানো 2 ফোঁটা দিয়ে দিল নাকের মধ্যে, কিন্তু নাকের সিরিয়াস ক্ষতি করে। আরেকটা বিকল্প ওষুধ পাওয়া যায় বাংলাদেশে, সেটা হলো ন্যাজাল স্টেরয়েড, এটা একটু দাম বেশি। এগুলো যদি ইউজ করা যায়, দে ক্যান ইউজ ইট ফর এ লং টাইম। এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, খুব রেয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। কাজে এগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে আমি মনে করি এরকম লম্বা চড়ার সময় ওষুধ ইউজ করার চাইতে একবার বিশেষজ্ঞকে দেখায় নেওয়া উচিত,
যে আপনার আসলে সমস্যাটা কোন পর্যায়ে আছে এবং তার চিকিৎসা করা হচ্ছে। একটা কথা আমি বলতে চাই, রেগুলার ব্যথার ওষুধ আমি একটু আগে বলেছিলাম এটা বোধহয় আমার দেশে অনেক লোকই খান, এটা বোধহয় ঠিক না। এবং আমাদের দেশে এখন কিডনি সমস্যা বেড়ে যাচ্ছে, এর পিছনে অবশ্যই একটা কারণ কি আমাদের খাবারের পলিউশন অনেক বেশি হয়ে গেছে আজকাল, আমরা খাবারের মধ্যে অনেক বিষাক্ত খাবার খাচ্ছি। তবে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো আমরা অনেক ব্যথার ওষুধ খাই এবং এগুলো আসলে ঠিক না। ব্যথার ওষুধ খেয়ে কিন্তু আমরা কিডনিকে নষ্ট করছি। আমরা সার্জারি বা আপনি অপারেশনের কথা বলছিলেন, এগুলো নিয়ে জানবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার সমস্যাটি জানাবেন। জি, আমার নাম অরুণ, আমি জগং থেকে বলছিলাম। জি যে আমার ওই যে কিছুদিন আগে ওই কফের সাথে টেস্ট ব্লাড দেখা গিয়েছিল, তো কয়েকবার, হ্যাঁ, গলায়। তো আমি সাথে সাথে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। তো উনি আমাকে কিছু ইনভেস্টিগেশন দেন, টেস্ট, এক্সরে, তারপর ব্লাড, সিজিসি, তারপর কফের কিছু পরীক্ষা দেন। তারপর হচ্ছে ইমিডিয়েটলি কিছু মানে মেডিকেশনও দেন উনি, যেমন লেভক্স 500 করে একটা করে 7 দিন, তারপর লোরাটিডিন 15 দিন বললেন, তারপর ওই যে মন্টিকুলার ওইটা সেটা বললেন। তো অ্যান্টিবায়োটিক শুরু করার পর আমার 2-3 দিন পর থেকে ব্লাড দেখা যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক ইতিমধ্যে আমি কোর্স কমপ্লিট করেছি 7 দিনের। তো এবং ওই যে ইনভেস্টিগেশন গুলো করিয়েছি, এক্সরেতে দেখা যাচ্ছে যে নর্মাল, মানে যে মানে ক্লিয়ার আর কি, কোনো ইয়ে পাওয়া যায় না। যেটা হয়েছে আপনার কি, আমার মনে হয় যেহেতু আপনার মেডিসিন বিশেষজ্ঞ ওনাকে দেখছেন, তাহলে ওনার মনে হয় কি টিবি বা জাতীয় কিছু অসুখ নাই। আর লাংস চেস্ট এক্সরে যখন নর্মাল, তখন ধরে নিতে পারি আমরা কি লাংসের মধ্যে কোনো অন্য আজে বাজে কোনো জিনিস হয় নাই। এটা বোধহয় মেডিসিন বিশেষজ্ঞ চেষ্টা দেখতে পারবেন। আর মোস্ট প্রবাবলি এগুলো কাশি, হট ওয়ান্স অফ, গলা থেকে অনেক সময় আসে, বুকের থেকেও আসে, জাস্ট কাশতে কাশতে ইনফেকশনের জন্য একটা রক্তনালী বাস্ট করে যায়, রক্ত ব্লিডিং হয়, সম্পূর্ণ রকম বন্ধ হয়ে যায়। দুইটা জিনিস এক্সক্লুড করতে পারে উনি কি না বুকের কোনো আজে বাজে কোনো অসুখ নাই, ক্যান্সার জাতীয়, যেটা চেক টেস্টে ধরা পড়ার কথা, অথবা সিটি স্ক্যানগুলো ধরা পড়ার কথা, অথবা ওনার টিবি নাই, যেটা হয়তো অলরেডি কাশি পরীক্ষা করে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। তাহলে ধরে নিতে হবে ইট ইজ নাথিং। যে আবার যদি হতে থাকে বা বারবার করে হতে থাকে, তাহলে অবশ্যই আপনার গলার ভিতরটা একবার চেক করা দরকার, আবার থরলি ব্রঙ্কোস্কোপি থেকে আরম্ভ করে যা যা করা দরকার। কিন্তু একবার যখন হয়েছে, আমি মনে হয় অত আতঙ্কিত হওয়ার কিছু নয়, উনি ওয়েট করতে পারে। কিন্তু বারবার করে হলে অবশ্যই আমাদের এটা থরো ইনভেস্টিগেশন, সেটা আরম্ভ হবে নাক থেকে গলা এবং বুক, পুরা এলাকাটা যে প্যাসেজটা যেখান থেকে ব্লাড হতে পারে, বাইরে হতে পারে, পুরা থরো ইনভেস্টিগেশন করে দেখতে হবে কিনা এখানে কোনো সমস্যা আছে কিনা। তবে একবার হয়েছে এবং আর হচ্ছে না, আমরা মনে হয় সেফলি বসে থাকতে পারি কিছুদিনের জন্য অন্তত। আমরা আবারও ফেরত আসি আমাদের সেই সাইনোসাইটিসের ট্রিটমেন্টে, এবং সার্জারি নিয়ে যদি আমাদেরকে জানাতেন। সার্জারি নিয়ে মানুষের মনে অনেক ভয় থাকে, এবং আসলে শুধু ঠান্ডার সমস্যা, হয়তো সাধারণ মানুষ এভাবেই ভাববেন যে শুধু ঠান্ডার সমস্যাতে কেন আসলে সার্জারি করা লাগতে পারে। আসলে আমাদের দেশে সার্জারির উপর একটা ভয় আছে, এটা অবশ্য আমাদের ডাক্তারদেরই দোষ। আমরা অপারেশন করে এখনো অনেক জায়গায় অনেক আজে বাজে ঘটনা ঘটে যায় এবং এতে কনফিডেন্স হয়। তবে এটা বুঝতে হবে আপনাকে কি সব মানুষ যেরকম এক না, সব সেন্টারও এক না। এখন আমাদের অনেক গ্রামে গঞ্জে হচ্ছে অপারেশন হচ্ছে উইদাউট এনি ব্যাকআপ সার্ভিস। তো সেখানে তো সেটার সঙ্গে আপনি একটা টাউনের বা একটা ভালো হসপিটাল বা ভালো ইনস্টিটিউশনকে মিলাতে পারেন না। তারপরে সব ডাক্তারও কিন্তু এক না। এখনকার দিনে অগন্তি ডাক্তার বাইর হচ্ছে, যাদের অনেকের না বেশিরভাগেরই আমি বলবো, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলবো, যদিও আমি ডাক্তারি পেশা আছি, স্ট্যান্ডার্ড অত্যন্ত দুর্বল। তো এই রকম সবার সঙ্গে সবাইকে মিলাইলে তো হবে না। কিন্তু এটা সত্যি কথা কি অপারেশন যে আতঙ্ক, হ্যাঁ, কেন আমার দেশের লোক বিদেশ যাচ্ছে, দে ডোন্ট গেট কনফিডেন্স ইন আওয়ার হেলথ সিস্টেম। তো এখন আমরা দিয়ে একটা যেরকম আমার হসপিটাল বানিয়েছি, একটা ইম্পালস হসপিটাল, তো আমরা চেষ্টা করছি, কারণ আমাদের হসপিটালগুলোতে অ্যাটলিস্ট একটা কনফিডেন্স দিতে কি না এখানে আপনি আসলে এখানে আপনার কোনো সমস্যা হবে না। এরকম আরও 2-4টা হসপিটাল আছে যেখানে দে শুড গিভ দিস কনফিডেন্স কিনা এই হসপিটালে আসলে আপনি অন্তত 1 নম্বর হলো কি আপনি মৃত বাইরে হবেন না। হ্যাঁ, আপনি মরার অবস্থা আসলে আইসিইউতে আসছেন, খুব খারাপ অবস্থা, সেটা কিন্তু একটা সুস্থ ইলেকটিভ অপারেশন, সাইনাসের অপারেশনটা ইয়াং পেশেন্ট 30 বছর, 35 বছর, 40 বছর, 10 বছর বয়স হয়ে ইয়াং পেশেন্ট, তার একটা অপারেশন হচ্ছে নাকের, কিসের জন্য হচ্ছে?
আপনাকে ভালো করার জন্য, আপনি যাতে আরো ভালো হতে পারেন, সেখানে আপনাকে মেরে ফেলে দেওয়া হলো অপারেশন করতে, যে একটা সিরিয়াস ডিসেবিলিটি হলো, এটা তো গ্রহণযোগ্য হতেই পারে না। এটা যদি আমাদের করে থাকি তো এটা আমাদের ফল্ট, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তবে আমাদের তার মানে সাবধানতা অবলম্বন করলে আসলে আমরা অনেকভাবেই রোগীদেরকে সহায়তা করতে পারি এবং তাদের চিকিৎসা দিতে পারি। অবশ্যই অপারেশনের সময় আপনার অপারেশন শুধু একটা না, অপারেশন যে করছে তার ইম্পর্টেন্ট, যে অ্যানেস্থেটিস দিচ্ছে সে যন্ত্রপাতি কতখানি, যে ব্যাকআপ সার্ভিস অপারেশনে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই রোগ নিয়ে এবং চিকিৎসা নিয়ে এত কিছু জানানোর জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ চ্যানেল 24 এর দর্শক শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।